আমরা নেপোলিয়ান আলোচনা করছিলাম। তো এর আগের দিন যে যতটুকু আলোচনা হয়েছে তাতে আমরা নেপোলিয়ানের স্পেনের যুদ্ধ পর্যন্ত আলোচনা করে নিয়েছিলাম। কি করে নেপোলিয়ান একের পর এক ফ্রান্সের পার্শ্ববর্তী দেশগুলোকে দখল করেছিলেন, কি করে তার সাম্রাজ্য তিনি বিস্তার করেছিলেন এবং সেই দখল করা দেশগুলোতে নিজের আত্মীয় স্বজনদেরকে তিনি বসিয়ে দিয়েছিলেন। এই সব কিছু আমরা কিন্তু আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা শুরু করব নেপোলিয়ানের জীবনের একটা বিশাল বড় যুদ্ধের কথা। নেপোলিয়ানের সাথে রাশিয়ার যুদ্ধ বা ফ্রান্সের সাথে রাশিয়ার যুদ্ধ, বা আরও সহজে নেপোলিয়ানের রুশ অভিযান, রাশিয়া অভিযান। নেপোলিয়ানের সাথে রাশিয়ার যিনি জার ছিলেন, জার মানে রাশিয়ার রাজাকে রাজা না বলে জার বলা হয়। তো রাশিয়ার জারের সাথে নেপোলিয়ানের একটা সন্ধি হয়েছিল 1807 সালে, যার নাম ছিল টিলসিটের সন্ধি। এই সন্ধির দ্বারা রাশিয়ার সাথে ফ্রান্সের বেশ ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। পরের বছরই 1808 সালে এরফুটের সন্ধি হয় রাশিয়া আর ফ্রান্সের মধ্যে। একটা মৈত্রী চুক্তি ছিল এটা। এই মৈত্রী চুক্তি অনুযায়ী ঠিক করা হয়েছিল, ফ্রান্স যদি কোনো বাইরের শত্রুর দ্বারা বিপদে পড়ে রাশিয়া ফ্রান্সকে সাহায্য করবে, রাশিয়া যদি কোনো বহিঃশত্রুর দ্বারা বিপদে পড়ে ফ্রান্স রাশিয়াকে সাহায্য করবে। যদিও এই দুটো চুক্তি, টিলজিট বলো বা এরফুট, কোনোটাই বেশি দিন কিন্তু চলেনি। ফ্রান্স আর রাশিয়ার মৈত্রী বা এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভেতরে বেশ কিছু ফাটল দেখা যায়। সেই ফাটলগুলো আমরা আলোচনা করব যে কেন। প্রথম কারণটাই হচ্ছে ফ্রান্স টিলসিটের সন্ধি বা এরফুটের যে সন্ধিটা করেছিল রাশিয়ার সাথে, সেটার একটাও ফ্রান্স পালন করেনি। শুধু নামে মাত্র সন্ধিতে সই করেছিল, কোনো সন্ধি যুক্তি বা সন্ধির শর্তগুলো ফ্রান্স পালন করেনি। রাশিয়ার ইচ্ছে ছিল ফ্রান্স দ্বারা অধিকৃত তুরস্ককে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া, মানে কিছুটা অংশ রাশিয়া পাবে, কিছুটা ফ্রান্স। তুরস্কের সাম্রাজ্য ভাগ করে নেওয়া, কনস্টান্টিনোপল দখলের যে উদ্দেশ্য রাশিয়ার ছিল, সেগুলো কখনোই নেপোলিয়ান মানেননি। নেপোলিয়ান কোনোভাবেই তুরস্ককে ভাগ করতে রাজি ছিলেন না, রাশিয়ার সাথে তো কখনোই না। এই সন্ধির দ্বারা নেপোলিয়ান তুরস্কের বিরুদ্ধে রাশিয়াকে সাহায্যের একটা কথা দিয়েছিলেন, যে তুরস্ক যদি রাশিয়াকে হামলা চালায় বা রাশিয়া যদি তুরস্ককে আক্রমণ করে, সেক্ষেত্রে নেপোলিয়ান রাশিয়ার সাপোর্টেই থাকবেন। কিন্তু রুশ তুরস্কের যখন সত্যিই যুদ্ধ হয়, নেপোলিয়ান তার কথা রাখেননি। এতে রাশিয়ার জার প্রচণ্ড রেগে যান। আবার যখন রাশিয়ার সঙ্গে সুইডেনের যুদ্ধ হয়, তখনও নেপোলিয়ান রাশিয়াকে বলেছিলেন সাহায্য করবেন, কিন্তু সেখানেও তিনি সাহায্য করেননি। ফলে খুব দ্রুত রাশিয়ার জার বুঝতে পারেন নেপোলিয়ান আসলে রাশিয়াকে নিজের একটা তাবেদারে পরিণত করতে চেয়েছিল। তাবেদার মানে এমন একটা দেশ যে যে ফ্রান্সের কথায় উঠবে বসবে। রাশিয়া খুব সহজে এটা বুঝে যায় যে ফ্রান্স তাকে ব্যবহার করছে। সেই কারণে প্রাশিয়া, ওই যে জার্মানির একটা অঞ্চল ছিল, প্রাশিয়া প্রদেশ ছিল, সেই প্রাশিয়ায় নির্বাসনতেও দেওয়া হয়েছিল যে দেশপ্রেমিক স্টাইন। সেই দেশপ্রেমিক স্টাইন নির্বাসনে এসে তিনি রাশিয়ায় থাকতে শুরু করেন। নির্বাসন মানে কোনো মানুষকে যখন তার নিজের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়, তখন সেটাকে নির্বাসন বলা হয়। প্রাশিয়া থেকে নির্বাসন পেয়েছিলেন স্টাইন, তিনি চলে এসেছিলেন রাশিয়াতে। তিনি রাশিয়ার মন্ত্রীদেরকে বোঝান যার শাসিত রাশিয়ার ফরাসি তোষণ নীতি, মানে ফ্রান্সকে যে তোষণ করা হচ্ছে, সুবিধে দেওয়া হচ্ছে, এটার পরিবর্তন দরকার। না হলে রাশিয়ার অবস্থা ক্রমশ খারাপ হবে, ফ্রান্স রাশিয়াকেও দখল করে নেবে। ইংল্যান্ডের রাষ্ট্রদূত তিনিও রাশিয়ার নেতাদেরকে বোঝাতে থাকেন, জারকে বোঝান যে নেপোলিয়ানের বিরুদ্ধে আমাদেরকে একজোট হতে হবে, কারণ না হলে নেপোলিয়ান এবং ফ্রান্স ইউরোপের সমস্ত দেশগুলোকে দখল করে নেবে। ফলে স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যান রাশিয়ার জার। তিনি কি করেন, তিনি টিলজিটের সন্ধি যেটা নেপোলিয়ানের সাথে করেছিলেন, সেটাকে নিয়ে দ্বিতীয়বার ভাবতে শুরু করেন। প্রাশিয়া যে সমস্ত পোল্যান্ডের অংশ দখল করেছিল, সেগুলোকে নেপোলিয়ান গ্র্যান্ড ডাচি অফ ওয়াশ নাম দিয়ে নতুন করে তৈরি করেন। ফলে প্রাশিয়ার হাত থেকে পোল্যান্ড চলে যায়। 1809 সালে অস্ট্রিয়ার কাছ থেকে গ্যালিসিয়া দখল করে নেয় হচ্ছে নেপোলিয়ান। রাশিয়ার ধারণা হয় নেপোলিয়ান আগেকার স্বাধীন পোল্যান্ড রাষ্ট্র গঠনের চেষ্টা করছেন, যার ফলে রাশিয়া পোল্যান্ডের যে অংশগুলোকে দখল করেছে, নেপোলিয়ান রাশিয়ার কাছ থেকে সেই অংশগুলোকেও দখল করে নেবে এবং নতুন করে পোল্যান্ডকে স্বাধীন করে দেবে। জার তখন নেপোলিয়ানের সাথে কথা বলেন এবং একটা
প্রতিশ্রুতি চান, একটা শপথ চান যে নেপোলিয়ান যেন এই কথাটা রাশিয়াকে দেয় যে কোনোভাবেই নেপোলিয়ান পোল্যান্ডকে সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র করবে না, বা জারের কাছ থেকে পোল্যান্ডের যে দখল করা অংশগুলো আছে সেগুলোও আর ছিনিয়ে নেবে না। নেপোলিয়ান এরকম কোনো প্রতিশ্রুতি দিতে রাজি হননি। তখনই জার আরও বেশি ভয় পেয়ে যান। তিনি ভাবেন যে নেপোলিয়ান তার সাথে কোনো ডাবল গেম খেলছেন। নেপোলিয়ান মহাদেশীয় অবরোধ চালু করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে, যে ফ্রান্স এবং ফ্রান্সের পার্শ্ববর্তী কোনো দেশ ইংল্যান্ডের থেকে কোনো রকম রপ্তানি আমদানি করবে না। ফ্রান্স এবং ইউরোপের বাকি দেশগুলো ইংল্যান্ডকে একদম একঘরে করে দেবে, যেটার নাম দিয়েছিলেন তিনি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, বা ইংরেজিতে যেটাকে বলা হয় কন্টিনেন্টাল সিস্টেম। রাশিয়া যেহেতু নেপোলিয়ানের সাথে ভালো সম্পর্ক ছিল, তারা ফ্রান্সের এই নীতি মেনে নেন। কিন্তু মহাদেশীয় অবরোধ হওয়ার ফলে রাশিয়ার অবস্থা দুর্বিষহ হয়ে যায়। রাশিয়া ইংল্যান্ড থেকে কাঁচামাল নিয়ে আসতো, সেটা বন্ধ হয়ে যায়। রাশিয়ায় বেকার সমস্যা বেড়ে যায়, জিনিসপত্রের দাম বেড়ে যায়, কারখানা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। ফলে রাশিয়ার যারা অভিজাত ছিলেন, বড়লোক ছিলেন, তারা জারের বিরুদ্ধে প্রচণ্ড রেগে যান। জার কিন্তু এত সমস্ত সমস্যা নিয়ে আর পারছিলেন না। রাশিয়া অবরোধ প্রথা মানতে বাধ্য হলো। নেপোলিয়ান নিজে ফরাসি বণিকদের ইংল্যান্ড থেকে মাল আমদানি করার লাইসেন্স দিতে থাকেন। ফলে রাশিয়া আরও ক্ষেপে যায় নেপোলিয়ানের ওপরে, যে নেপোলিয়ান নিজের দেশের সুবিধে দেখছে রাশিয়াকে বিপদে ফেলে। তখন জার 1810 সালে রাশিয়ার বন্দরগুলো ইংল্যান্ডের জন্য খুলে দেন। কারণ তিনি দেখলেন ফ্রান্স তো ইংল্যান্ডের সাথে টুকটাক ব্যবসা করে যাচ্ছে, তাহলে তিনি কেন ফ্রান্সের কথা শুনে লসে থাকবেন? তিনিও ইংল্যান্ডের সাথে ব্যবসা শুরু করে দেন। এর ফলে মহাদেশীয় অবরোধ যেটা নেপোলিয়ান চালু করেছিলেন সেটা ধীরে ধীরে ভেঙে যায়, এবং নেপোলিয়ান জারের উপরে প্রচণ্ড রেগে যান। জারকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে নেপোলিয়ান একটা বিশাল সেনাবাহিনী নিয়ে মস্কো অভিযান করেন। লিও টলস্টয় তার বিখ্যাত একটা উপন্যাস লিখেছিলেন, ওয়ার অ্যান্ড পিস। এই কাহিনীতেই পুরো রাশিয়া অভিযানটাকে বেশ গ্লোরিফাই করে দেখানো হয়, মানে বড় করে সুন্দর করে দেখানো হয়। ফ্রান্স, হল্যান্ড, পোল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া, ইতালি, সুইজারল্যান্ড, এই প্রতিটা ইউরোপের দেশ তাদের থেকে প্রায় 6,75,000 সেনা নিয়ে নেপোলিয়ান তার বিশাল বড় আর্মি তৈরি করেন, যার নাম দেন গ্র্যান্ড আর্মি, বা বাংলায় মহতী সেনাদল। মানে বিশাল বড় 6,75,000 সেনার একটা সেনাদল। সংখ্যার দিক থেকে বিশাল হলো, এরা প্রথমত ছিল সবাই অনভিজ্ঞ, এবং এরা ছিল ভাড়াটে সৈনিক। মানে এরা সবাই নিজস্ব ফ্রান্সের সেনা ছিল না, বিভিন্ন দেশ থেকে নেপোলিয়ান এদেরকে সংগ্রহ করেছিলেন। ফলে সেই সেনাদের ফ্রান্সের প্রতি কোনো দেশপ্রেম থাকবে না, ফলে তারা ভাড়াটে সৈনিকের মতোই কাজ করত। উল্টো দিকে রাশিয়ার সৈন্য সংখ্যা ছিল মাত্র 2 লক্ষ, কিন্তু এই সৈন্য রাশিয়ার একদম নিজস্ব সৈন্য ছিল, দেশপ্রেমিক সৈন্য, যারা রাশিয়ার জন্য যা কিছু করতে পারত। এখানেই নেপোলিয়ান কিন্তু রাশিয়া থেকে পিছিয়ে গিয়েছিল। নেপোলিয়ানের হয়তো সেনা প্রচুর ছিল, কিন্তু দেশপ্রেমিক সৈন্য তার ছিল না, সবই ছিল ভাড়াটে সৈনিক। আর রাশিয়ার সৈন্য সংখ্যা কম থাকলেও রাশিয়ার সবাই নিজস্ব সৈনিক ছিল। নেপোলিয়ান মনে করেছিলেন যে এই সেনার সংখ্যার বেশি হওয়াতে এবং আক্রমণাত্মক যুদ্ধ করে তিনি খুব সহজে রাশিয়াকে হারিয়ে দেবেন। রাশিয়া তখন নেয় একটা নতুন যুদ্ধ কৌশল বা রণকৌশল, যেটাকে বলা হতো পোড়া মাটি নীতি। 1812 সালের 26শে জুন নেপোলিয়ানের গ্র্যান্ড আর্মি টিলসিট নামক জায়গায় এসে নিমেন নদী ক্রস করে রাশিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে। 1807-এ এই টিলসিটে নেপোলিয়ান আর রাশিয়ার মধ্যে সন্ধি হয়েছিল আমৃত্যু বন্ধুত্বের। সেই সন্ধির শর্ত ভেঙেই নেপোলিয়ান রাশিয়াকে আক্রমণ করেন 1812-তে। রাশিয়া কিন্তু প্রতি আক্রমণ করে না, মানে পাল্টা আক্রমণ করে না। রাশিয়া কি করে, ধীরে ধীরে পেছনে সরতে থাকে, পোড়ামাটি নীতি গ্রহণ করে, এবং সেই নীতি অনুযায়ী রাশিয়া নেপোলিয়ানের যাত্রাপথের, মানে ওদের যাতায়াতের রাস্তার সমস্ত রাস্তা ঘাট সেতু, মানে ব্রিজগুলোকে ভেঙে ফেলে, ধ্বংস করে দেয়। খাদ্যশস্য, শস্যক্ষেত্র, শহর, জনপদ, বাসস্থান, জামা কাপড় সমস্ততে আগুন লাগিয়ে দেয়। ক্ষেতের পর ক্ষেতে তারা আগুন জ্বালিয়ে দেয়, যাতে সমস্ত কিছু পুড়ে যায়। সেনাবাহিনী একটা অন্য দেশে এসে যুদ্ধ করছে, তাদের তো থাকা খাওয়ার জায়গা লাগবে। সমস্ত ফসল রাশিয়া পুড়িয়ে ফেলে, নদীর জলগুলোতে রাশিয়া বিষ মিশিয়ে দেয়, বাড়িঘর তারা ভেঙে দেয়, আগুনে পুড়িয়ে দেয়, যাতে নেপোলিয়ানের সৈন্য যদি আসে রাশিয়াতে, তাহলে না তো ওরা খাবার পাবে, না ওরা থাকার জায়গা পাবে, না ওরা পানীয় জল পাবে।
যাতে নেপোলিয়ানের সেনাবাহিনী এগুলো ব্যবস্থা মানে কোনো রকমভাবে ব্যবহার না করতে পেরে, না খেয়ে, না পান করে, না মাথার উপরে ছাদ পেয়ে খুব দ্রুত মরে যেতে পারে। এই কারণে রুশ সেনাদের এই পোড়ামাটির নীতি গ্রহণ এবং তাদের অনুসরণ করে গ্র্যান্ড আর্মি রাশিয়ার ভেতরে ক্রমশ ঢুকতে থাকে এবং ক্রমশ বিপর্যস্ত হতে থাকে। এই সময় প্রকৃতিও নেপোলিয়ানের বিরোধিতা করে রাশিয়াকে সাপোর্ট করে। জুলাই মাসে হঠাৎ শুরু হয়ে যায় প্রচণ্ড বর্ষা, অগাস্টে শুরু হয় অসহ্য চাপা গরম, তারপর শুরু হয় শীত। রাশিয়ার শীত তো পৃথিবীর মধ্যে ভয়ঙ্করতম শীত, ফলে নেপোলিয়ানের সেনাবাহিনীর অবস্থা খুব খারাপ হয়ে যায়। নেপোলিয়ানের আক্রমণের শুরুতেই রাশিয়ার বাহিনী ক্রমশ যে পিছিয়ে যেতে থাকে, ফলে জনমত জারের বিরুদ্ধে একটা বিক্ষোভ সৃষ্টি হয়। জনগণ ভাবে যে জারের নীতি একদম ভুল, কিন্তু জারের নীতি ঠিক ছিল। এই পিছিয়ে যাওয়াটাই ফ্রান্সের জন্য বিপদ ডেকে নিয়ে আসে। যদিও প্রথম দিকে 1812 7ই সেপ্টেম্বরের মধ্যে রাশিয়া ভিতরে ঢুকে যায়, ক্রমশ পিছিয়ে যায়। নেপোলিয়ানের বাহিনী 75 মাইল দূরে বেরোডিনো পর্যন্ত পৌঁছে যায়। বেরোডিনের যুদ্ধে রাশিয়াকে হারিয়ে নেপোলিয়ান জিতে যায়, কিন্তু নেপোলিয়ানের রসদ, সেনাবাহিনী, রসদ মানে খাদ্যদ্রব্য, সেনাবাহিনীকে বেঁচে থাকতে হলে খেতেও হবে। রাশিয়া তো সমস্ত খাদ্যদ্রব্য নষ্ট করে দিয়েছে, ফলে ফ্রান্সের সেনাবাহিনী খাদ্যদ্রব্য পায় না, রসদ পায় না এবং তার ব্যাপক ক্ষতি হয়। এই যুদ্ধে নেপোলিয়ানের 30,000, রাশিয়ার 40,000 সেনা মারা যায়। রাশিয়া তাও আত্মসমর্পণ করে না, তারা ক্রমশ পিছিয়ে হতে হতে রাশিয়ার বর্তমান রাজধানী মস্কোর দিকে চলে যায়। বোরোডিনো থেকে মস্কোর দুর্গম পথ নেপোলিয়ানের বাহিনী 7 দিনে অতিক্রম করে পৌঁছে যায় তারা মস্কো। কিন্তু এই দীর্ঘ পথ এত দ্রুত অতিক্রম করতে গিয়ে রোগ, মহামারী, শীতের প্রকোপে নেপোলিয়ানে প্রচুর সেনা মারা যায়। 6,75,000-এর মধ্যে মাত্র থেকে যায় 1 লক্ষ সেনা। নেপোলিয়ান মস্কো বিজয় করে, পুরো খালি মস্কো দখল করে, কিন্তু এটা কোনো কারণ ছিল না, কারণ পুরো মস্কোটা সেই সময় ছিল জনশূন্য, একজন লোকও ছিল না। মস্কোর সমস্ত লোকজন সরিয়ে দিয়ে রাশিয়া কি করে, মস্কো শহরটাতে আগুন লাগিয়ে দেয়। পুরো নগরটা ধ্বংস হয়ে যায়। প্রচণ্ড খাদ্যাভাব শুরু হয়, বাসস্থানের অভাব শুরু হয়। নেপোলিয়ানের সৈন্যরা হয়রান হয়ে যায়, খাদ্য নেই, শোয়ার জায়গা নেই, জল নেই, তার মধ্যে প্রচণ্ড পরিমাণে শীত পড়ে যায় রাশিয়াতে। অনেকটা আগেই রাশিয়াতে শীত চলে আসে, ফলে নেপোলিয়ান আর পারছিলেন না তার সেনাদেরকে নিয়ে। তাও তিনি সেখানে 1.5 মাস অপেক্ষা করলেন যে এই বোধহয় রাশিয়া তার কাছে দূত পাঠাবে শান্তি চুক্তির জন্য, কিন্তু রাশিয়া সেরকম কিছুই করলো না। রাশিয়া জারের নেতৃত্বে মস্কো থেকে আরও 300 মাইল দূরে সেন্ট পিটার্সবার্গে থাকতে শুরু করলো। নেপোলিয়ান স্পেনের যুদ্ধে হেরিয়ে গিয়েছিলেন, সব জায়গায় সেই খবর পৌঁছে যায়, ফলে ধীরে ধীরে রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড এরা একজোট হতে শুরু করে। এই সময় আকস্মিকভাবে হঠাৎ দীর্ঘ 40 বছর পরে হঠাৎ করে 6 সপ্তাহ আগে রাশিয়াতে প্রচণ্ড শীত পড়ে যায়। রাশিয়ার শীত ভয়ঙ্কর শীত, প্রায় কোমর পর্যন্ত বরফ জমে যায় রাশিয়াতে। প্রবল শীত, তুষারপাত, বরফ ঝড়, শীতবস্ত্র না থাকা, বাসস্থানের ব্যবস্থা না থাকা, খাদ্যদ্রব্য, পানীয় জল না থাকা, তার উপরে টাইফাস নামক এক জ্বর শুরু হয়ে যায় রাশিয়ায়। পুরো ফ্রান্সের সেনাবাহিনী মারা যেতে থাকে। খাওয়ার থাকে না, বৃষ্টি, শীত, জ্বরের প্রকোপ, তুষারপাত, রাশিয়ার সেনাবাহিনীর কসাক যারা ছিল তাদের হঠাৎ করে করে আক্রমণ, গোলন্দাজ বাহিনীর আক্রমণ, বন্যজন্তুদের আক্রমণ, সব কিছুতে নেপোলিয়ানের হাজার হাজার সেনা মারা যায়। মাত্র 30 থেকে 50,000 সেনা নিয়ে বিরাট অপমানের বোঝা মাথায় করে নেপোলিয়ান ফ্রান্সে ফিরে আসতে বাধ্য হন। যে নেপোলিয়ান এই রাশিয়ার অভিযান শুরু করেছিলেন 6,75,000 সেনা দিয়ে, তিনি মাত্র 30 থেকে 50,000 সেনাকে ফিরিয়ে আনতে পারেন। রাশিয়া অভিযান স্পেনের পরেই নেপোলিয়ানের কাছে ছিল সবচেয়ে ব্যর্থতাময় একটা অভিযান। এই যুদ্ধে তার ব্যর্থতা অস্বাভাবিক হারে হয়েছিল। ক্ষমতার দম্ভে তিনি বুঝতেই পারেননি যে কী করে রাশিয়ার মতো দেশের সাথে যুদ্ধ করা যাবে। রাশিয়ায় শীত পড়লে সেটা ভয়াবহ হয়, সেই শীতে বন্দুক চালানো যায় না, কামান চালানো যায় না, সব বরফে ঢেকে যায়, তখন কুঠার নিয়ে যুদ্ধ করতে হয়, যেটার ব্যবস্থাও ফ্রান্সের কাছে ছিল না। ফলে যুদ্ধ চালানোর মতো অবস্থা ফ্রান্সের ছিল না, ফ্রান্স খুব দ্রুত ভেঙে পড়ে। নেপোলিয়ানের মস্কো অভিযানের ব্যর্থতা তার সাম্রাজ্যর গোড়ায় আঘাত করে। এই অভিযান শুধু নেপোলিয়ানের সামরিক ক্ষমতাকেই ভেঙে দেয় না, তার ভাবমূর্তিরও বিশাল ক্ষতি করে, তার ইমেজ নষ্ট হয়ে যায়। যে তিনি যে হারেন না সেটাও মানুষ বুঝতে পারেন যে তাকেও হারানো যায়। রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড একজোট হয়ে যায় নেপোলিয়ানের বিরুদ্ধে এবং শুরু করতে চায় জাতিসমূহের যুদ্ধ। নেপোলিয়ানের অনুপস্থিতির সুযোগে ফ্রান্সের ভেতরে তারা চক্রান্ত শুরু করে।
ম্যালে এবং ল্যাফো নামে দুজন ষড়যন্ত্রকারী রটিয়ে দেন যে রাশিয়াতে নেপোলিয়ন নাকি মারা গিয়েছেন। যত যুদ্ধই হতো সব ভার তো বহন করতে হতো সাধারণ মানুষকে। এর ফলে ফ্রান্সের ভেতরে যত দেশগুলো ছিল সমস্ত সাধারণ জনগণ, কৃষক, শ্রমিকেরা তারা এই ধরনের যুদ্ধগুলোকে আর মেনে নিতে পারছিল না। তারাও ফ্রান্সের বিরুদ্ধে চলে যায়, ফ্রান্সের জনগণই ফ্রান্সের বিরুদ্ধে যায়। নেপোলিয়নের যত গ্রহণ করা রাষ্ট্র ছিল, ওয়েস্টফেলিয়া, ইতালি, নেপালস, প্রাশিয়া, তাদেরকেও যুদ্ধের টাকা পয়সাগুলো বহন করতে হতো। তারাও রেগে যায়। তারাও তখন একটা সময় নেপোলিয়নের বিরুদ্ধে বিরোধিতা করতে শুরু করে। মস্কো অভিযান ছিল নেপোলিয়নের সাম্রাজ্যবাদের শেষ সঙ্গীত। রাশিয়ার অভিযান শুধুমাত্র একটা সামরিক বিপর্যয় ছিল না, নেপোলিয়নের ভাগ্যলক্ষ্মী গ্র্যান্ড আর্মি সহ রাশিয়ার তুষারে সমাধিস্থ হয়েছিল। মানে সম্পূর্ণভাবে নেপোলিয়নের সেনাবাহিনী রাশিয়াতে এসে ভেঙে পড়ে, নেপোলিয়নের ইমেজ ভেঙে যায়। তিনি আর কোনোদিনই আগের মতো ফ্রান্সের সম্রাট হয়ে দাঁড়াতে পারেন না। সব দিক থেকে নেপোলিয়ন এবং ফ্রান্সের পক্ষে এই রুশ অভিযান বিশাল বড় একটা ব্যর্থতার প্রমাণ হয়েছিল।